এক দেশে থাকতো এক বুড়ি। একুল ওকুল তিন কুলে বুড়ির কেউ ছিল না। বুড়ি কোনো রকমে তার দিন কাটাতো। পাড়া প্রতিবেশীরা মাঝে মাঝে খাবার দিলে তবেই বুড়ির পেটে খাবার জুটতো। কিন্তু একদিন সারা বেলা ফুরিয়ে গেল, কিন্তু কোনো খাবারের সন্ধান করতে পারলো না। ক্ষুধার জ্বালায় বুড়ি রাস্তা ধরে হাঁটতে লাগলো। আজ সারা দিন কিচ্ছু খেতে পাইনি, ভীষণ ক্ষুধা পেয়েছে। পেটে একটুও দানা পানি পড়েনি, কার কাছে খাবার চাইবো? কেউই তো আজ খাবার দিল না। যাই দেখি কাউকে রাস্তায় পাই কিনা, পেলে একটু খাবার চেয়ে নেব। ঠিক তখনই রাস্তা দিয়ে একজন লোক যাচ্ছিল। কি গো বুড়ি, এই ভর সন্ধেবেলায় কোথায় চললে গো? আর বলিস নে গো, সারাদিন কেউ একটু খেতে দিল না। গায়ে তো অত জোর নেই যে কাজ করে খাবো। তা বলছি, তুই আমাকে কিছু খেতে দে না রে, বড্ড ক্ষুধা পেয়েছে যে। বুড়িমা, মাফ করবে, আমার কাছে যে এখন কিছুই নেই। সারাদিন বাজারে বসে বেচা বিক্রি হয়নি মোটে। যা একটু হয়েছে তা দিয়ে বাড়ি গিয়ে আমার 3 ছেলে মেয়েকে খাওয়াবো। এটা তোমায় দিলে আমার বাচ্চা না খেয়ে থাকবে যে। ঠিক আছে, তবে যা, আমি দেখি কোথাও কেউ যদি খাবারের সন্ধান দেয়। বুড়ি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এলো, কিন্তু খাবারের কোনো সন্ধান পেল না। যেতে যেতে বুড়ি এক বড় গাছের নিচে গিয়ে বসলো। আর কিছুতেই সে হেঁটে যেতে পারছিল না। কি কপাল নিয়ে যে বেঁচে আছি কে জানে। খিদের জ্বালায় আর নড়তে পারছি না। আজ রাতটা হয়তো না খেয়েই থাকতে হবে। না খেতে পেরে আজ আমার প্রাণ যাবে। কেউ কি নেই আমাকে একটু খেতে দেবে? আজ যদি আমার কেউ থাকতো, তবে নিশ্চয়ই আমাকে এভাবে না খেয়ে মরতে হতো না। ওই গাছে বসেছিল এক পাখি। পাখিটি হঠাৎ বুড়ির সামনে এসে এক জাদুর বুড়িতে পরিণত হলো। গাছের আড়াল থেকে সে সব কথা শুনছিল। বুড়ির কষ্টের কথা শুনে তার ভীষণ মায়া হলো। সে বুড়িকে গিয়ে বলল, ও বুড়ি, শুনছো? তোমার এত দুঃখ শুনে আমারও ভীষণ কষ্ট হলো। তা তোমাকে খেতে দেবার কি কেউ নেই? না গো, কেউ নেই যে আমাকে একটু খেতে দেবে। বছর খানেক আগে এক কালা জ্বরে আমার পরিবারের সকলেই মরেছে। কেন যে আমি বেঁচে গেলাম কে জানে। ওদের সাথে আমি মরে গেলেও তো হতো। ছি ছি, এভাবে বলছো কেন? শান্ত হও, শান্ত হও। তোমাকে আর কষ্ট করতে হবে না বুড়ি। আমি তোমাকে এক জাদুর হাড়ি দিচ্ছি। এই হাড়ি নিয়ে তুমি আগুনের উপর বসিয়ে যা খেতে চাইবে তাই রান্না হয়ে যাবে। তোমাকে খিদের যন্ত্রণায় আর ভুগতে হবে। এ মা, এ কি করে সম্ভব? যা বলবো তাই রান্না হবে? বাজার সদাই কিচ্ছু লাগবে না? না গো, কিচ্ছুটি তোমার লাগবে না। নাও,
এই জাদুর হাড়ি নিয়ে তুমি বাড়ি ফিরে যাও। একবার পরখ করে দেখো, তবে সব বুঝতে পারবে। বুড়ি জাদুর বুড়ির থেকে হাড়ি নিয়ে বাড়িতে ফিরল। চুলোর উপর হাড়ি চাপিয়ে দিয়ে সে বলে উঠল, জাদুর হাড়ি, জাদুর হাড়ি, খুলবো যখন ঢাকনা, ভাত মাংস চাই খেতে, হয়ে যা রান্না। ঢাকনা খুলতেই হাড়ি থেকে মাংস ভাত রান্না হয়ে গেল। বুড়ি সেদিন রাতে পেট ভরে খেয়ে ঘুমোতে গেল। এরপর থেকে বুড়িকে আর খাওয়া নিয়ে কষ্ট করতে হতো না। বুড়ি রোজ হাড়ি চাপিয়ে যা বলতো তাই রান্না হয়ে যেত। আর বুড়ি মন ভরে বিরিয়ানি, আলুর দম, বড় মাছ যা খেতে চাইতো সবই পেত। এমন করে যেতে যেতে বুড়ি ভাবলো, এই হাড়ির খাবার যদি বিক্রি করা যায় তাহলে অনেক বড়লোক হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। বুড়ি এক খাবার হোটেল দিল। সেখানে সেই জাদুর হাড়ির সুস্বাদু খাবার বিক্রি করে বুড়ি অল্প দিনেই বেশ বড়লোক হয়ে গেল। একদিন এক ছোট বাচ্চা এসে বুড়ির কাছে খেতে চাইল। ও বুড়িমা, আমাকে একটু খেতে দাও না গো। তা কি খাবি? একটু ভাত আর যা দেবে তাই খাবো। বড্ড ক্ষুধা পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি। মা ছাড়া আমার কেউ নেই। মা ভীষণ অসুস্থ, কদিন ধরে খাবার জোগাতে পারছে না। তোমার ঘরে তো অনেক খাবার বুড়িমা, আমার আর আমার মার জন্য একটু খাবার দাও না গো। তা খাবার খাবি, পয়সা দিতে পারবি তো? পয়সা কোথায় পাবো গো? পয়সা তো আমার কাছে নেই। তুমি আমায় এমনি একটু খাবার দাও না। যখন তুমি খেতে পেতে না, আমার মা তখন তোমায় কতবার খেতে দিয়েছে। মরণ খেতে দিয়েছে, সেদিন গেছে। এখন আমি কারোর কাছে চেয়ে খাই না। পয়সা নেই, আবার খাবার দাও। যা, ভাগ এখান থেকে। আর এ মুখ হবি না বলে দিল। বুড়িমা, এমন করছো কেন গো? একটু খেতে দিলে তোমার কি এমন ক্ষতি হবে? ক্ষতি তো হবেই, আমার পয়সা খোয়া যাবে। যা তো যা, আমাকে বিরক্ত করিস না। বাচ্চাটা কাঁদতে কাঁদতে সেই গাছের ধার দিয়ে যাচ্ছিল। গাছের ধারে বসে সে বলতে লাগলো, কি এমন হতো একটু খেতে দিলে? আমি এখন আমার মায়ের জন্য খাবার কোথায় পাবো? আমার মাকে কি আমি বাঁচাতে পারবো না? কি হবে এখন? গাছ থেকে জাদুর বুড়ি সব কথা শুনতে পেল। সে মনে মনে একটা ফোন দিয়ে আটলো। বুড়ি জাদুর হাড়ি পেয়ে যে এত লোভী হয়ে গিয়েছে তা জানতে পেরে জাদুর বুড়ির ভীষণ রাগ হলো। সে ভাবলো, বুড়ির এই লোভের শাস্তি তাকে দিতে হবে। জাদুর বুড়ি এক অসহায় মহিলার বেশ ধরে সেই বুড়ির হোটেলে গেল। ও বুড়ি, শুনছো? হ্যাঁ বলো, কি চাও? আমার অনেক বিপদ গো। বাড়িতে আমার বাচ্চাকে একা রেখে এসেছি। ঘরে একটুও চাল নেই। আমার বাচ্চাটাকে সারাদিন কিছু মুখে তুলে দিতে পারিনি। আমাকে একটু খাবার দেবে বুড়ি? আবার নেবে? পয়সা দিতে পারবে তো? পয়সা তো নেই। পয়সা ছাড়া আবার এত খাওয়া কিসের? কার মুখ দেখে যে ঘুম ভেঙেছে কে জানে। একজনের পর একজন শুধু চেয়ে খেতে চাইছে। মরণ, শোনো,
আমি তোমাকে বিনে পয়সায় খেতে দিতে পারবো না। তোমার বাচ্চাকে অন্য কোথা থেকে খাওয়াও গে, যাও। অন্য কোথায় যাব গো? তুমি একটু খাবার দাও না, একটু খেতে দিলে নিশ্চয় তোমার অসুবিধা হবে না। ওফ, যাও তো এখান থেকে, ওর থেকে এসে খেতে দাও। জাদুর বুড়ি এবার তার আসল রূপে ফিরে এলো। জাদুর বুড়িকে দেখে বুড়ি চমকে উঠল। জাদুর বুড়ি তুমি? হ্যাঁ, আমি তোমাকে অসহায় ভেবে হাড়ি দিয়েছিলাম। তুমি তার এমন অপব্যবহার করেছো, তুমি লোভ করেছো। আমি মানে থাক, আমি নিজে চোখে দেখেছি তুমি জাদুর হাড়ি পেয়ে কি করে মানুষের সাথে দুর্ব্যবহার করেছো। আমাকে ক্ষমা করো জাদুর বুড়ি, আর এমনটা হবে না। তোমার ওই লোভের ফল তোমাকে পেতে হবে। ওই হাড়ি এক্ষুনি আমি নিয়ে যাব, তুমি আবার আগের মতো হয়ে যাবে। না জাদুর বুড়ি, আমাকে আবার আগের মতো করে দিও না। খাবারের কষ্ট আমি বুঝি, লোভের বশে আমি অনেক বড় ভুল করেছি। আমি ভুলে গেছি আমার অতীতের কথা। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনোই এমনটা করব না। আমি কথা দিচ্ছি, আমি কাউকে খেতে দিয়ে আর কোনোদিনও পয়সা চাইবো না। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। তুমি যদি আবার এমন করো, আমি কথা দিচ্ছি, আমাকে ক্ষমা করে দাও। বেশ, এবারের মতো তোমাকে ক্ষমা করলাম, তবে আর কখনো এমনটা যেন না হয়। এরপর থেকে বুড়ি ওই হাড়ির খাবার আর বিক্রি করতো না। ওই হোটেলে যত অসহায় মানুষ আসতো, বুড়ি সবাইকে খাওয়াতো আর কাউকে ফিরিয়ে দিত না। বুড়ি তার ভুল বুঝতে পেরেছিল, আর কখনোই সে লোভ করতো না। এই ছিল বুড়ি আর জাদুর হাড়ির গল্প। বুড়ির মতো লোভ করে নিজের অতীতকে ভুলে যাওয়া ঠিক না। এক দেশে ছিল 3 ডাকাত। বড় ডাকাত ছিল সর্দার, আর তার 2 শাগরেদ ছিল মাস্তান ও ছ্যাচরা। 3 ডাকাত একদিন দুপুরে, এই শোন, ডাকাতের বাজারে লাল বাতি চলে যাচ্ছে, খুব শিগগিরই একটা বড় ডাকাতি করতে হবে, বুঝলি? ঠিক বলেছেন মাদ্দার, ওসব পকেট মেরে লোকের ধান চুরি করে আর মজা লাগছে না। এই মজা কি করে হবে? ডাকাতি খেলছিস নাকি খাচ্ছিস? যে মজা লাগবে। এই ডাকাতির তুই কি বুঝিস রে? শুধু তো ওই লোকের পকেট কেটে উঠোন থেকে লুঙ্গি চুরি করা এসব করিস। ডাকাতি হচ্ছে একটা শিল্প, বুঝলি? এ হলো এক ঐতিহ্য। আমাদের পর ডাকাতেরা ছিল খানদানি ডাকাত। আগে থেকে চিঠি দিয়ে বলতো অমুক তারিখে ডাকাতি করতে আসবো, লোকেরা ভয়ে কাঁপতো। আর এখনকার ডাকাতি কেমন চোরের লেভেলে চলে যাচ্ছে। সর্দার, ও কিন্তু আমাকে অপমান করছে। তোরা কি আহন নিজেদের মধ্যে মারামারি করবি? যা, মারামারি করার এত শখ হলে একজন আর একজনকে মেরে ফাটিয়ে দে। যেটা কথা বলার মতো সুস্থ থাকবে সেটার কথা শুনবো। শোন, একটা বড় ডাকাতি করার দরকার। ওই জমিদার বাড়িতে ডাকাতি করতে হবে। যা অর্থ পাবো ওই দিয়ে সারা বছর একদম পায়ের উপর পা তুলে খাবো। আগে সর্দার, বলছিলাম যে আমি কাল রাতে একটা স্বপ্ন দেখছি। মাথা ভরা গোবর নিয়ে আবার স্বপ্নও দেখিস? তা কি দেখলি তুই? গোবরে সাঁতার কাটতেছিস? কি যে বলেন সর্দার, একদর গন্ধ গন্ধ হয়ে গেল। আমি দেখলুম যে গাব্বার ডাকাত আমার স্বপ্নে এলো, এসে বললেন, दूर दूर में जब भी कोई छोटे बच्चे सो नहीं सकते उसके माँ कहते हैं सो जा बेटा नहीं तो गब्बर आ जाएगा। আর তোরা চুরি করে সেটার নাম ডাকাতি বলে চালিয়ে দিস, লোকে তোদের ভয় পায় না মোটে। তা তুই কি বলছিস?
এখন ভয় দেখাবার জন্য কি ভূতের কাপড় পরে সাদা রং মেখে ভয় দেখাতে দেখাতে ডাকাতি করব? আমরা হলাম ভূত, আমাদের সব দিয়ে দে বলছি, নইলে ঘাড় মটকারো, এরকম করে বলবো? ওরে না রে, চিঠি দিয়ে তারপর সদর দরজা দিয়ে যে ডাকাতি করতে হবে, নইলে কেমন যেন মজা লাগছে না। ওসব চিন্তা ছাড়, এখন আর আগের দিন নেই রে। এখন এমন করতে গেলে নিশ্চিত গণপিটুনি খেতে হবে। মানুষ এখন অনেক চালাক হয়ে গেছে, শুধু এই মাস্তানটার মাথায় গোবর ভরা। গোবর থেকেও তো সার হয়, তোর তো তাও নাই। এই শেষরা থাম বলছি, নইলে কিন্তু এক লাথি দিয়ে উত্তর কোরিয়া পাঠিয়ে দেব। মস্তান রাত্রিবেলা বসে বসে একটা চিঠি লিখে দিন তারিখ দিয়ে জমিদার বাড়িতে দিয়ে এলো। চালাক না ছাই, আমার চেয়ে বেশি চালাক কেউ আছে নাকি? সাহস নেই তা বলবে না, এবার ডাকাতি হলে খানদানি ডাকাতিই হবে। দিন যেতে যেতে ডাকাতির দিন ঘনিয়ে আসছিল। জমিদার তার পাহারাদারদের নিয়ে এক জরুরি কাজে শহরে গিয়েছে। বাড়িতে জমিদারের বউ আর ছেলে বেশ চিন্তায় পড়ে গেল। এই সমস্যা থেকে কি করে বাঁচবে? জমিদারের বউয়ের এক বুদ্ধি মাথায় এলো। এই খোকা, শুনছিস? এক কাজ কর তো, যা ওই গোয়াল থেকে গোবর নিয়ে আয় তো বেশি করে। গোবর দিয়ে কি হবে মা? তোর মাথায় মাখবো, তাহলে তোর চুল গজাবে। কি যে বলছো মা, গোবর মাথায় কেন দেব? আরে মস্করা করছি তোর সাথে বোকা ছেলে, যা আগে নিয়ে আয়, পরে বলছি কি করব। খোকা গিয়ে গোবর নিয়ে এলো। এই নাও মা। জমিদারের বউ কলসি এনে তাতে গোবর ভরে রাখলো আর উপর দিয়ে কিছু নকল মোহর সাজিয়ে অন্দরমহলে রেখে দিল। না, একটা কলসি খালি রয়েছে, এটা কি করে ভরবো? খোকা, বলছি গোয়ালে কি আর গোবর ছিল? না মা, আর তো ছিল না। তাহলে কি করে হবে? এটা কেমন খালি খালি লাগছে, এটাও ভরতে পারলে ভালোই হতো। দাও তো মা, আমাকে দাও, আমি একটা ব্যবস্থা করছি। 2 থালা বিরিয়ানি খেয়েছি, তা তো আর বৃথা যেতে দেওয়া যায় না। এই নাও মা। কি গন্ধ হয়েছে রে! চলবে চলবে, এতেই কাজ চলবে। তোদের ডাকাতির শখ মেটাচ্ছি দাঁড়া। চিঠি দিয়ে তাতেও বানান ভুল ছিল 5টা, ওরা আবার আসবে আমার ঘরে ডাকাতি করতে। মা আর ছেলে মিলে সব কলসি এমন করে সাজিয়ে রাখলো যেন তাতে মোহরে ভরা। ডাকাতরা চলে এলো। এই ধীরে ধীরে আয়, কেউ যেন টের না পায়। জি উস্তাদ। না ওস্তাদ, আজ আপনি যাই বলুন, আমি খানদানি ডাকাতিই করব। একদম হাত ছেড়ে ডেকে ভয় দেখাতে হবে, নইলে গব্বর সিং গুরু রাগ করবে যে। এই না না, একদমই না। মস্তান চিৎকার শুরু করে ডাক শুরু করলো। আরে রে 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 রে, কে কোথায় আছিস? যা আছে বের করে নিয়ে আয় যদি জানে বাঁচতে চাস, নইলে কিন্তু একদম উল্টো করে ঝুলিয়ে রাখবো। আরে রে 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 রে। না 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 না, আমাদেরকে মারবেন না। এই যে আমাদের অন্দরমহলে সব রাখা আছে, নিয়ে যান, আমাদের ছেড়ে দিন। আর কিছু কোথাও লুকিয়ে রাখিসনি তো? না না, আপনাদের থেকে লুকিয়ে রেখে মারা পড়ার কোনো শখ নেই। আপনারা সব নিয়ে যান, আপনাদের জন্য সব গুছিয়ে রেখেছি। এ আবার কেমন লোক? তা ভালো, এত ভয় যখন পেয়েছিস নিশ্চয় কিছু লুকিয়ে রাখিসনি। যাই, সব নিয়ে যাই। 3 ডাকাত মিলে সব নিয়ে ফিরে গেল। যাবার পথে দেখলেন সর্দার, কেমন ভয় দেখালাম। আগে থেকে চিঠি দিয়েছিলাম বলেই তো কোনো কষ্টই করতে হলো না। সব গুছিয়ে রাখা জিনিস শুধু নিয়ে চলে এলাম। কেমন খেলা দিলাম বলুন। এই মোহর দিয়ে আমি একটা ঘোড়া কিনবো, কিনে সারা গ্রাম ঘুরে বেড়াবো। হ্যাঁ, আর পাহাড়দার তোকে দেখতে পেলে পেদানি দিয়ে উল্টো গাধার পিঠে সরিয়ে দেবে। আমি এই মোহর দিয়ে একটা ঘর করব, তারপর একটা ফুটফুটে লাল বউ আনবো। বয়স পেরিয়ে যাচ্ছে, এবার নিজের একটা হিল্লে করার দরকার। তোর আবার এত রঙ্গ করার শখ ছিল জানা ছিল না যে? শাদি করা ভালো কাজ। আমিও ভাবছি এবার ওই বিধবা কনক সাফাকে বিয়ের প্রস্তাবটা দিয়েই দেব। বয়স 50, তাতে কি হয়েছে?
এখন যেভাবে ডাকাতি করি শরীরে আমার অনেক জোর, কিন্তু কেমন যেন একটা গন্ধ পাচ্ছিস না? হ্যাঁ ওস্তাদ, মনে হয় অনেকদিন এই মোহর আটকে রাখা ছিল, তাই ছাতা পড়ে গেছে। ডাকাতরা কলসিগুলো নিয়ে ঘরে বসলো। সর্দার, আমাকে কিন্তু বড় ভাগটা দেবেন। আমি না থাকলে কিন্তু এত সহজে এসব ডাকাতি করা যেত না। বুদ্ধির মাথা খেয়েছিস নাকি? বড় ভাগটা সব সময় সর্দারই নেই। ওর কথায় কান দেবেন না সর্দার, আপনি বরং সমান ভাগ করুন। সর্দার একটা কলসির মধ্যে হাত ঢুকিয়ে দিল আর গন্ধ আরো বেড়ে গেল। সর্দারের বুঝতে বাকি রইল না যে সে কিসের ভেতর হাত দিয়ে। বুঝলি মাস্টার, তোর বুদ্ধির জন্যই তো এই ডাকাতি হলো। নে, সবকিছু তোকেই দেব, সব তোর। কি বলছেন সর্দার, সব ওকে দিয়ে দেবেন? হ্যাঁ, নে নে, তোর কলসিতে হাত দিয়ে দেখ কত ভালো ডাকাতি হলো। মস্তান যেই না হাত দিল আরো দুর্গন্ধে ভরে গেল। এবার সর্দার তার কলসিটা নিয়ে মস্তানের মাথায় ঢেলে দিল। ছেঁচড়ারও বুঝতে বাকি রইল না, সেও বাকি কলসিগুলো ওর মাথায় ঢেলে দিল। নে, এবার মজা লাগছে তো? নে, আরো বেশি করে মজা নে। দড়ি নেমে এলো। রাজকন্যা আর রাজপুত্র দড়ি ধরে ঝুলতেই সেই দড়ি ধরে তারা খাল পার হয়ে গেল। এক দেশে ছিল এক রাজকন্যা। সে সবসময় প্রাসাদে বন্দি থাকত। রাজকন্যা দেখতে ছিল ভীষণ সুন্দরী আর কণ্ঠ ছিল অনেক দারুণ। রাজকন্যার ভীষণ ইচ্ছে করত প্রাসাদের বাইরে যেতে আর ওই দূরের তেপান্তরের মাঠ পেরিয়ে ঘুরে বেড়াতে, কিন্তু তাকে কেউ প্রাসাদের বাইরে বেরোতে দিত না। তাই রাজকন্যা জানালার ধারে বসে দূরের দৃশ্য দেখত। আর প্রাসাদের দেয়ালের ভেতরে ছিল এক বাগান। মাঝে মাঝে সে ওই বাগানে বসে গান গাইত। একদিন সে ওই বাগানে বসে গান গাইছিল, তখনই একটি পাখি তার কাছে এসে গান শুনতে লাগলো। রাজকন্যা তাকে তাড়িয়ে দিল না, বরং তার ঝুড়ি থেকে কিছু ফল খেতে দিল। তখনই পাখিটি একটি জাদুর বুড়িতে পরিণত হয়ে গেল। সে রাজকন্যার গান শুনে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিল যে সে রাজকন্যাকে একটি বর দিতে চাইল। তোমার গান শুনে আমি মুগ্ধ হয়েছি। তুমি একজন রাজকন্যা হওয়া সত্ত্বেও বেশ বিনয়ী। তুমি আমাকে পাখি ভেবে যে ফল খাওয়ালে, আমি তাতে ভীষণ খুশি। বলো তো, তুমি কি চাও? কি পুরস্কার দিব তোমার বিনয়ের জন্য? আমার কোনো পুরস্কার চাই না। আমি নিজে থেকেই আপনাকে পাখি ভেবে আপনাকে খাইয়েছিলাম। না না, তোমাকে একটা বর তো নিতেই হবে। তোমার এই কণ্ঠে যখনই তুমি গান গাও, কারো মনে যতই রাগ থাকুক না কেন, তার সব রাগ চলে যায়। তবে আমার একটা ইচ্ছা আছে। আমি এই প্রাসাদের বাইরে কখনো যাইনি। আমি এই প্রাসাদের বাইরে গিয়ে ওই তেপান্তরের মাঠ পেরিয়ে সব ঘুরে দেখতে চাই। শুধু এতটুকুই? বেশ, তোমার এই ইচ্ছা পূরণ হবে। কাল সূর্য ওঠার সাথে সাথে তুমি এখানে এসে দাঁড়াবে। আমি তোমাকে নিয়ে যাব। তবে জেনে রাখো, তেপান্তরের ওই মাঠ পেরোলে কিন্তু অনেক বিপদ। সেখানে আছে আগুনের নদী আর কুমিরের খাল। আরো অনেক অভিশপ্ত প্রাণীরা ওখানে ঘুরে বেড়ায়। তবে তোমাকে আমি বর দিলাম, যখনই তুমি গান গাইবে তখনই ফুলের বৃষ্টি হবে। এই বলে জাদুর বুড়ি চলে গেল। রাজকন্যা আবারও তার প্রাসাদে ফিরে গেল। জানালার ধারে বসে সে নিজের সাথেই কথা বলতে লাগলো।
ইস, ওই দূর তেপান্তরের মাঠ পেরিয়ে যদি যেতে পারতাম, যদি দেখতে পারতাম ওপারে কি আছে। এত সুন্দর পৃথিবীতে কিছুই তো দেখতে পারলাম না। খুব ইচ্ছে করে এই প্রাসাদ পেরিয়ে ওপারে যেতে। আজ ভাগ্যিস ওই জাদুর বুড়িকে ফল খাইয়েছিলাম, তাই তো প্রাসাদের বাইরে যাবার বর পেলাম। আমার ইচ্ছা যেন পূরণ হয়। পরদিন খুব সকালে রাজকন্যা বাগানে গিয়ে দাঁড়ালো। জাদুর বুড়ির কথা মতো রাজকন্যাকে নিয়ে প্রাসাদের বাইরে চলে গেল। তেপান্তরের মাঠের কাছে এসে সে রাজকন্যাকে বিদায় দিল। আমার এ পর্যন্তই আসা হলো, বাকিটা পথ তোমাকে একাই যেতে হবে। জি, ঠিক আছে, আমি একাই যেতে পারবো। সন্ধ্যা হবার আগেই আমাকে প্রাসাদে ফিরতে হবে। রাজকন্যা তেপান্তরের মাঠ পেরিয়ে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলো। এমন সময় তার দেখা মিলল এক যুবকের সাথে। সে ওই জঙ্গলের এক গাছের কাছে শুয়েছিল। রাজকন্যা বেশ অবাক হয়ে যুবকের কাছে গিয়ে তাকে ডেকে তুলল। শুনছেন? জি বলুন, কে আপনি? আমি বাসন্তীনগরের রাজকন্যা। আপনি কে? আর আপনি এভাবে শুয়ে আছেন কেন? আমি স্বর্ণনগরের রাজপুত্র। ও, আপনি সেই হারিয়ে যাওয়া রাজপুত্র? জি, আমি সে। 1 বছর আগে এই জঙ্গলে এসে আর ফিরতে পারিনি। কিন্তু কেন? সে অনেক গল্প। আমি এই জঙ্গলে শিকার করতে এসেছিলাম। শিকার করতে গিয়ে আমি এক হরিণকে তীর মারি। হরিণটি মাটিতে লুটিয়ে পড়ে, আর তার কাছে যেতেই হরিণটি এক মানুষে পরিণত হয়। সে ছিল এক জাদুর বুড়ি। আমার ভুলের জন্য সে আমাকে অভিশাপ দেয় যে আমি এই জঙ্গল থেকে কখনো বের হতে পারবো না, আর প্রতি ভরা পূর্ণিমার রাতে আমি নেকড়ে হয়ে ঘুরে বেড়াবো। সে কি, তাই আপনি আর প্রাসাদে ফিরতে পারেননি? জি। এ থেকে বাঁচবার কি কোনো উপায় নেই? উপায় হয়তো আছে। ওই জাদুর বুড়িকে যদি আবার খুঁজে পেতাম, তবে হয়তো এই অভিশাপ থেকে মুক্তি পেতাম। আমরা কি তাকে খুঁজে বের করতে পারি না? এ জঙ্গলের গাছেরা বলে ওই জাদুর বুড়ি নাকি আগুনের নদী পেরিয়ে, কুমিরের খাল পেরিয়ে, কাটার বাগান পার হয়ে এক কুটিরে থাকে। এই জঙ্গলের গাছেরা কথা বলে? হ্যাঁ, এই জঙ্গলের কিছু কিছু গাছ আছে, তারা কথা বলে। আজ রাতেই ভরা পূর্ণিমা। আজ যদি আমি সুস্থ না হয়, তবে রাতেই আমি নেকড়ে হয়ে ঘুরে বেড়াবো। এতে আমার মৃত্যুও ঘটতে পারে। তবে চলুন, আমরা ওই জাদুর বুড়িকে খুঁজে তার সাথে কথা বলবো। সে অনেক বিপদের জায়গা, আমি এতদিনে যেতে পারিনি। আমি তো আছি আপনার সাথে। আমি আপনাকে এই বিপদ থেকে বেরোতে সাহায্য করব। ঠিক আছে, চলুন তবে যাওয়া যাক। রাজপুত্র আর রাজকন্যা যেতে যেতে তেপান্তরের জঙ্গল পেরিয়ে এক আগুনের নদীর কাছে চলে এলো। সেই নদী পার হবার কোনো দিশা খুঁজে পাচ্ছিল না। তখন তারা পার হবার কোনো উপায় না পেয়ে ভাবতে লাগলো কি করা যায়। এখন এখন কি উপায়? এই নদী আমরা কি করে পার হব? যাবার তো কোনো উপায় দেখছি না। আচ্ছা, এই গাছগুলোকে জিজ্ঞেস করা যাক। গাছ হচ্ছে মানুষের বন্ধু, ওরা নিশ্চয়ই আমাদের সাহায্য করবে। বেশ, তাই হোক। বন্ধু গো বন্ধু আমার, খোলো গো চোখ খোলো, বিপদ বড় একটু কথা বলো। বলো, কি বিপদ রাজকন্যা? এই আগুনের নদী কি করে পার হব গাছ বন্ধু? এ আগুনের নদী জাদুর নদী। এই নদী পার হওয়া সহজ নয়। শুধু যদি আমার ধাঁধার উত্তর দিতে পারো, তবেই আমি তোমাকে এই নদী পার হতে সাহায্য করব। কি ধাঁধা, আমাকে বলো। আগুন নদী বিপদ ভীষণ,
সাবধান সাবধান, কি আছে ভারী শক্ত ভীষণ, পাষাণ বড়ই পাষাণ। ভারী শক্ত আবার পাষাণ, কি আছে এমন? ও, বুঝতে পেরেছি, পাথর। পাথর যেমন শক্ত তেমন ভারী, আবার পাষাণও বটে। হয়েছে হয়েছে, তোমার তো ভারী বুদ্ধি রাজকন্যা। তখনই জাদুর নদী থেকে পাথর ভেসে উঠল। রাজপুত্র আর রাজকন্যা সেই পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে নদী পার হয়ে গেল। যেতে যেতে তারা আরেক জঙ্গল পেরিয়ে এক খালের কাছে পৌঁছে গেল। সেটা কোনো সাধারণ খাল ছিল না, সেই খালের মাঝে ছিল হাজার কুমির। খাল পার হতে গেলেই কুমির তাদের খেয়ে নিত, তাই তারা আবার চিন্তায় পড়ে গেল। এবার রাজকন্যা গাছেদের কাছে সাহায্য চাইল। বন্ধু গো বন্ধু আমার, খোলো গো চোখ খোলো, বিপদ বড়, একটু কথা বলো। বলো রাজকন্যা, কি জানতে চাও? এই কুমিরের খাল কি করে পার হব গো গাছ বন্ধু? যদি আমার এই ধাঁধার উত্তর দিতে পারো তবেই উপায় পাবে রাজকন্যা। প্যাচের মাঝেই প্যাচ, গিট দিয়ে তবে, বাঁধতে গিয়ে খোঁজো যদি আমায় খুঁজে পাবে। আমি জানি এটা কি, এটা নিশ্চয় দড়ি হবে। বলতে বলতেই ওপর থেকে দড়ি নেমে এলো। রাজকন্যা আর রাজপুত্র দড়ি ধরে ঝুলতেই সেই দড়ি ধরে তারা খাল পার হয়ে গেল। খাল পার হয়ে আবারও তারা জঙ্গল ধরে হাঁটতে লাগলো। যত হাঁটতে লাগলো জঙ্গল ততই গভীর হতে লাগলো। এমন করে যেতে যেতে তারা সেই জাদুর বুড়ির বাড়ি পৌঁছে গেল। কিন্তু সেই বাড়ির চারপাশ জুড়ে ছিল কাটার বাগান। সেই বাগান পেরোনোর কোনো উপায় ছিল না। তখন রাজকন্যা আবারও গাছের কাছে সাহায্য চাইল, কিন্তু এবার গাছ আর সাহায্য করতে পারল না। ওই কাটার বাগান পার হওয়ার কোনো উপায় কারো জানা ছিল না। রাজকন্যা বেশ চিন্তায় পড়ে গেল, কি করে সে এই বাগান পার হবে, আর কি করেই বা ওই জাদুর বুড়ির বাড়ি যাবে। হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি এলো। সে গান গাইতে শুরু করলো। গোলাপ বেলি জবার ফুল, উড়ে এসো সব বকুল, ফুলগুলো সবাই উড়ে আয়, কাটা হও ফুল সমুদ্র। সাথে সাথে ফুলের বৃষ্টি শুরু হয়ে গেল, আর সব ফুল দিয়ে কাটার বাগান ফুলের পথে পরিণত হলো। রাজকন্যা আর রাজপুত্র ওই ফুলের উপর দিয়ে হেঁটে ওই জাদুর বুড়ির বাড়ি পৌঁছে গেল। জাদুর বুড়িকে ডাকতে সেই জাদুর বুড়ি বেরিয়ে এলো, যে কিনা রাজকন্যাকে বর দিয়েছিল। তুমি এখানে কি করে এলে? জাদুর আগুনের নদী, কুমিরের খাল আর কাটার বাগান পেরিয়ে চলে এলাম বুড়িমা। আমি তোমাকে দেখেই বুঝে গিয়েছিলাম তোমার অনেক বুদ্ধি, আজ তার আবার প্রমাণ হলো। তবে আজ আমার একটা ইচ্ছা আপনাকে পূরণ করতে হবে। কি ইচ্ছা বলো তো শুনি। আপনার কাছে একজনকে নিয়ে এসেছি। অনেকদিন আগে আপনি তাকে অভিশাপ দিয়েছিলেন, আপনি তার অভিশাপ তুলে নিন। কে সে? রাজপুত্র আড়াল থেকে বেরিয়ে এলো। তুমি সে না যে আমাকে হরিণ ভেবে তীর মেরেছিলে? জি, আমি সে। আমি আসলে সেদিন বুঝতে পারিনি। তোমার অভিশাপ আমি কাটাবো না। রাজকন্যা, তুমি কেন তাকে নিয়ে এসেছো? আপনি তার উপর রাগ করবেন না, সে বুঝতে পারেননি। যদি তাকে আপনি সারিয়ে না তোলেন, সে আজ রাতে আবার নেকড়ে হয়ে ঘুরে বেড়াবে। তোমরা চলে যাও এখান থেকে, আর কখনোই আসবে না। রাজকন্যা তখনই গান গাইতে শুরু করলো। রাগ করো না, রাগ
করো না, রাখো আমার কথা। রাজকুমারের কষ্ট বড়ই, ঘুচাও তারি ব্যথা। রাগ যদি গো করো তুমি, কোথায় বলো যাব? নেকড়ে হয়ে ঘুরবে কুমার, উপায় কোথায় পাবো? রাজকন্যার গান শুনে জাদুকরের মন নরম হলো। সে রাজপুত্রের অভিশাপ তুলে নিল। রাজপুত্র আর রাজকন্যা জাদুর বুড়িকে ধন্যবাদ জানিয়ে প্রাসাদে ফিরে এলো। তারপর প্রাসাদে গিয়ে ধুমধাম করে তাদের বিয়ে হলো। এই ছিল রাজকন্যা আর নেকড়ে রাজপুত্রের গল্প। এমন গল্প আরো দেখতে চোখ রাখো আমাদের চ্যানেলে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও।